আমরা সংস্কারের যে প্রস্তাবনাগুলো আপনাদের সামনে দিয়েছি সেগুলোর স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে আমাদের সচিব মহোদয় বলে গেছেন। আমি সেখানে যাওয়ার আগে দুই একটা বাস্তব কথা বলি। 1990 সালে আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে সময় আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি বা যারা আন্দোলন করে তাদের সাথে থাকি আর কি। সে সময় যখন এরশাদের ফল হয়ে গেল, এরশাদ পড়ে গেল, আমরা তখন ভাবলাম বাস দেশে গণতন্ত্র চলে আসলো। দেশে গণতন্ত্র আসে নাই। আমরা আরেকটা ফ্যাসিস্ট রিজিম দেখেছি, আরেকটা স্বৈরতন্ত্রের শাসন দেখেছি। কেন আসে নাই? কারণ আমরা ব্যক্তি বদলাইছি, পদ্ধতি বদলাই নাই। এখন যে গোলাপি কাগজে হ্যাঁ বলতে আমরা আহ্বান জানাচ্ছি, সেটা হলে পদ্ধতি বদলাবে। পদ্ধতি যখন বদলাবে, ওই ব্যক্তি চাইলেও ওই পদ্ধতি থেকে বাইরে হতে পারবে না। তখন একটা জবাবদিহিতার ক্ষেত্র তৈরি হবে। সেই সময় ইলেকশন হলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপরে বলে আর তত্ত্বাবধায়ক সরকার লাগবে না। তখন আবার রাস্তায় আন্দোলন হলো। রাস্তায় আন্দোলন করে কয়েকজন প্রাণও দিল। তত্ত্বাবধায়ক সরকার আসলো সংবিধানে। ওমা 2011 সালে তো এক রায় লিখাই নিল। সেই রায়ে বলা হলো তত্ত্বাবধায়ক এই সংশোধনীর কোনো প্রয়োজন নেই। প্রকাশ্য আদালতে বলা হলো পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। রায়ে আবার গিয়ে দেখা গেল উল্টাপাল্টা। এটা কেন করতে পারলো বা কেন করলো তার কারণ হচ্ছে সেই ক্ষমতায় থাকবে। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, নির্বাচন যদি সুষ্ঠু আর স্বচ্ছ হয়ে যায়, সে তো আর আসতে পারবে না। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দাও। দ্বিতীয় কাজ হলো বিচার বিভাগে আমার লোক বসাও। তৃতীয় কাজ হলো প্রশাসনে আমার লোক বসাও। তাইলে এরা সবাই মিলে রাতের ভোট আয়োজন করে দেবে। তাহলে এরা সবাই মিলে আদালতে চ্যালেঞ্জ হইলেও আমি যা বলবো সেইটার বিরুদ্ধে আদালত রায় দিতে পারবে না। আমাদেরকে এখন প্রক্রিয়া বদলাতে হবে। দেশের সব মানুষ কিন্তু খারাপ না। যদি সে জানে যে আমি এই কাজটা করে পুরস্কৃত হব না, এই খারাপ কাজটা করলেই আমার প্রমোশন হয়ে যাবে, কারণ আমি এই দলের লোক বলে চিহ্নিত হব, তখন কিন্তু তার মধ্যেও আর ভালো কাজ করাটার স্পৃহা থাকবে না। ফলে আমরা চাচ্ছি পদ্ধতির পরিবর্তন হোক। দেশে আবার তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসুক, যেটা আদালত রায় দিয়ে দিয়েছে। দেশে এই যে আমলা নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে সরকারি দল বিরোধী দল একসাথে বসে নিয়োগ পদ্ধতি ঠিক করবে এবং আমাদের নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখা হবে সরকারি দল এবং অন্যান্য বিরোধী দল, রাজনৈতিক দল মিলে। আপনি দেখেন নেপালেও কিন্তু এই পরিবর্তনগুলো আনা হয়েছে। এই যে 12টা বিষয়, যেগুলোকে আমরা 4টা লাঠিচার্জ দিয়ে ডিসপার্স করে দিয়ে, ছত্রভঙ্গ করে দিয়ে সরকার আরামসে বসে থাকতে পারে না। ডিসি ছত্রভঙ্গ করে, ডিসি 10টাকে জেলে ঢুকায়, ডিসি 2টাকে মেরে আমি যা বলবো তাই হবে। বিশ্বের যে সমস্ত দেশে রাস্তার প্রতিবাদকে সরকারের কানে তুলতে হয়, সেই সকল দেশেই কিন্তু এই বিধানগুলো আছে। হয়তো তত্ত্বাবধায়ক সরকার নেই, কিন্তু অন্য বিধানগুলো আছে। এবং এই যে আমরা এই পদ্ধতির পরিবর্তনগুলোর কথা বলছি, এই পদ্ধতির পরিবর্তনগুলো হলে রাজনৈতিক দলগুলো সারাক্ষণ যে মুখোমুখি অবস্থানে থাকে, সেটা না থেকে জাতীয় স্বার্থে একজন আরেকজনের সাথে কথা বলতে শিখবে। কারণ রাজনৈতিক দলের তো কাজ হচ্ছে জনস্বার্থ সমুন্নত রাখা, তার কাজ তো দলীয় স্বার্থ দেখা না। বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা তো আমরা আমাদের সংকীর্ণ রাজনীতির কারণে এরকম মুখোমুখিতে চলে যাই অনেক সময়। এই প্রক্রিয়াগুলো চালু হলে তখন তারাও কথা বলবে। সংবিধান সংশোধন হয়ে গেল, একজন বিচারক বললেন তত্ত্বাবধায়ক সরকার লাগবে না। আপনাদের নূর হোসেনের কথা মনে আছে? ডক্টর মিলনের কথা মনে আছে? তাদের কথা আর কেউ মনে রাখলো না। একজন বিচারক, একজন বিচারপতি একটা রায় দিয়ে দিল, সরকার স্বাচ্ছন্দ্যে 4 মিনিটে সংবিধান বদলে ফেললো। যদি আপনারা হ্যাঁ ভোট দেন, সংবিধান আর বদলানো এত সহজে সম্ভব হবে না। কারণ এই 300 জনেরও সম্মতি লাগবে, উপরে একটা উচ্চকক্ষ থাকবে, সেই উচ্চকক্ষেরও সম্মতি লাগবে। আবারও বলছি, এই জিনিসগুলো আবিষ্কার না, এইগুলো বিশ্বের সকল দেশ যারা গণতন্ত্রের চর্চা করে এবং জনমতকে গোনায় ধরে, তাদের প্রত্যেকের শাসন প্রক্রিয়াতে আছে। এখন আমাদের সংসদে গিয়ে ব্যক্তি স্তুতি করা হয়,
ব্যক্তিকে, নেতাকে দেবতা তুল্য করে, দেব তুল্য করে পূজা করা হয়, এমন ভাবে কথা বলা হয়। এমন, আমরা এটাকে বলি না, এই ভাষাটা আমার ব্যবহার করা ঠিক না, যে তাকে এমনভাবে প্রশংসা করা হচ্ছে সে আর মানুষের পর্যায়ে থাকে না। এখন যদি সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকে আর গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলো বিরোধী দল হেড করে, তখন কিন্তু আর গান গেয়ে সংসদের সময় কাটানো যাবে না, তখন সংসদে জবাব দিতে হবে এবং সেই জন্য আপনাদেরকে হ্যাঁ ভোটে আসতে হবে। দেখেন, অনেকে অনেক রাজনৈতিক দল সমর্থন করতে পারেন, আপনি একটা সমর্থন করতে পারেন, আমি একটা সমর্থন করতে পারি, সেই সমর্থনে দোষ নাই। এখন আমাদের নেতারা যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন সেটা কিন্তু ভিন্ন কথা, কিন্তু এই পরিবর্তনগুলো হলে আপনাকে আর দেশ থেকে পালায় যেতে হবে না। আপনি চান আর না চান নির্বাচন আপনাকে দিতেই হবে। এই যে পরিবর্তনগুলোর কথা আমরা বললাম, এইগুলোতে হ্যাঁ ভোট দিতে আপনাদেরকে ব্যক্তি, দল, ব্যক্তি, পরিবার, দল সব স্বার্থের উপরে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কে কোন দলে সেটা চিন্তা করা যাবে না। এইগুলো হলে দেশের উন্নতি হবে এবং সকল দলও উপকৃত হবে। কারণ দলের মধ্যে একটা জবাবদিহিতা আসবে। তো কেমন করে আসবে বলি, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই নেই দলের মধ্যেও নেতা সৃষ্টির একটা প্রতিযোগিতা হবে। এখন তো দলের মধ্যে নেতা সৃষ্টির কোনো প্রতিযোগিতা হয় না। এখন আমি জানি অমুকেই আসতে থাকবে, অমুকেই আসতে থাকবে, যে কয়দিন আছি এই দল বদলায় ওই দলেও, ওই দল বদলায় ওই দলেও, এইটা কিন্তু আর হবে না। তখন তরুণেরা রাজনীতিতে আগ্রহী হবে, কারণ তারা দেখবে যে আমি যে পরিবর্তন দেশে আনতে চাই আমার কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। ফলে দলের মধ্যে একটা গণতন্ত্রের চর্চা হবে এবং নেতৃত্ব বিকাশের একটা সুযোগ তৈরি হবে দলেও এবং দলের বাইরেও। এবার আসি মৌলিক অধিকার। আমি তো পরিবেশ নিয়ে কথা বলি, যেখানেই যান পৃথিবীর যত রকমের পরিবেশ সমস্যা আছে আমার কাছ থেকে সমাধান চান, তাই তো? পরিবেশ কিন্তু একটা মৌলিক অধিকার হয়ে যাবে। তখন আর রাস্তা বানাইতে পাহাড় কাটতে হবে এই কথা বলতে পারবে না। তখন আমি গিয়ে বলতে পারবো যোগাযোগের অধিকার যেমন অধিকার, আমার পাহাড়টা রক্ষা করাও তেমন অধিকার। এই যে আন্দোলন হইলে ইন্টারনেট বন্ধ করে দেয়, এটাও পারা যাবে না, কারণ ফ্রি ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না, এটারও একটা গ্যারান্টি থাকবে। মানে তথ্য পাওয়ার অধিকার কখনো বন্ধ করা যাবে না। রাষ্ট্রপতি, আপনি জানেন যে আপনার এই লোকটা খুনি, নিশ্চিত জানেন। নিশ্চিত খুনিকে যেমন গুলি করে মেরে ফেলার কি অধিকার রাখে না? রাখে। নিশ্চিত যে খুনি যাকে জানেন তাকে রাত দিয়ে গুলি করলেই হয়ে গেল না। নিশ্চিত যে খুনি তাকে রাষ্ট্রপতি দলীয় বিবেচনায় মাফ করলে এটা গ্রহণযোগ্য? একটা পদ্ধতি তো আমার থাকতে হবে দেশে। খুনি যদি রাজনৈতিক বিবেচনায় পার পেয়ে যায় তাহলে তো অনেক রকমের অপরাধী আছে নির্বাচনের প্রক্রিয়াতে, যেগুলো প্রশ্ন আপনারা তুলছেন, তো রাষ্ট্রপতিও ইচ্ছা করলে ক্ষমা করতে পারবে না। আর আমরা কেমন রাষ্ট্রপতি চাই?